প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। ইতিমধ্যেই আপনারা বুঝে গেছেন যে আমি আপনাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করব। আসলে মূল বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক কাঙ্ক্ষিত লোক আছেন যারা ইউরোপে যেতে চান, কিন্তু কোনো ওয়ে বা কোনো লিগেল ওয়ে আপনারা জানতে পারেন না। সেজন্য আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে নেন, কিন্তু আপনারা কিন্তু যেতে পারছেন না। সেজন্যই আমি আজকে সম্পূর্ণ বিষয়গুলো, কিভাবে কি কি ডকুমেন্টস লাগে আপনাদেরকে পর্তুগাল যেতে হলে এবং কত টাকা ফি, কি বিষয়, সকল কিছু আপনাদেরকে জানিয়ে দিব। কত ডকুমেন্টস বা কয়টি ডকুমেন্টস ইম্পর্ট্যান্ট, কার জন্য কি ডকুমেন্টস আছে। আজকে আমরা কথা বলবো মূলত যেই ক্যাটাগরিগুলো আছে, ওই ক্যাটাগরি অনুসারে আপনাকে কি কি ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে পর্তুগাল ভিসার জন্য, প্রাথমিক আবেদনের জন্য। তো মূলত হচ্ছে এই ভিসার যে সিস্টেমগুলা, সেগুলা এই যে রিকোয়ারমেন্টগুলো আছে, এই রিকোয়ারমেন্টগুলো আসলে সবার জন্যই সমান। এমন কোনো লোক বলতে পারবে না যে সৌদি আরবের জন্য আলাদা নিয়ম এবং বাংলাদেশের জন্য আলাদা নিয়ম। তবে আছে, আলাদা নিয়ম আছে, তাদের পাসপোর্টের কিছু ভ্যালু আছে, ওই ভ্যালু অনুযায়ী তারা কিন্তু আলাদাভাবে তারা প্রায়োরিটি আছে। কিন্তু রিকোয়ারমেন্টের যে ডকুমেন্টগুলো আছে, ডকুমেন্টগুলো সৌদি আরবের নাগরিকরা যা দিতে হবে আমরাও তাই দিতে হবে, শুধু সামান্য একটু বেশ কম। ঠিক আছে বন্ধুরা, আর বেশি দেরি না করে চলে যাই আমাদের মূল টপিকে। কিন্তু মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি তো অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ আমি এরকম ওমানের থেকে বিভিন্ন ইউরোপে যাওয়ার বা ইউরোপের বিভিন্ন ভিসা রিকোয়ারমেন্ট, ডকুমেন্টস, ফি, সকল কিছু নিয়ে আমি বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি এবং করেছি। আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে। তো ঠিক আছে বন্ধুরা, আর দেরি করবো না, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আজকে আমরা মূলত আলোচনা করব পর্তুগাল থেকে আপনারা যে পর্তুগালের ভিসাটা কিভাবে আবেদন করবেন বা কি কি ডকুমেন্টস গুলো লাগবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে মূলত হচ্ছে যাই পর্তুগালের যে টাইপের ভিসার যে ডকুমেন্টগুলো বলা হয়েছে, প্রায় সবগুলা টাইপেরই ভিসা প্রায় সমান, কিন্তু হালকা পাতলা ডিফারেন্স আছে। মূলত এখন যেগুলা সকল ভিসা টাইপের একটা সংমিশ্রণ ডকুমেন্টগুলোর কথা আমি আজকে এখানে বলবো। যেমন ভিজিট ভিসা, টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, ফ্যামিলি ভিসা, আদার্স ভিসা। এই ভিসাগুলোয় আসলে এই ডকুমেন্টগুলো হচ্ছে প্রাথমিক মেন ডকুমেন্ট, যে সকল ভিসায় এই ডকুমেন্টগুলো দিতে হয়। যেমন পাসপোর্ট, সবার আগে আপনাকে প্রায়োরিটি হচ্ছে পাসপোর্ট। তারপর এখানে লেখা আছে অরিজিনাল পাসপোর্ট উইথ ভ্যালিড অফ 6 months after the ended date of department and minimum 2 black page for visa stamp। এখানে বলা হয়েছে যে আপনার ভিসাটা, পাসপোর্টের যেন 6 মাস মেয়াদ থাকে এবং 2টা খালি পেজ থাকে, সেজন্য পাসপোর্ট থাকলে হবে না, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে যে
আপনার পাসপোর্টে যদি কোনো ভিসার কপি থাকে পাসপোর্টের বাহিরে, তাহলে ওই ভিসার কপিগুলো দিতে হবে। তারপর হচ্ছে যাই আপনার যদি অ্যাটাচ অল ইউর ওল্ড পাসপোর্ট ইফ এনি, মানে আপনার যদি কোনো আগের মানে পাসপোর্ট থাকে তাহলে ওইটাও আপনাকে দিতে হবে। ইফ এনি ভিসা রিকোয়ারমেন্ট ইজ রিফিউজড, মানে আপনার যদি আগে কোনো ভিসা রিফিউজ হয়েছে তার ডিটেলস এবং যে লেটার ইস্যু হয়েছে সেই লেটার এবং সেই কান্ট্রির যতগুলো ডিটেলস আছে সেই ডিটেলসগুলো আপনাকে দিতে হবে। এ হচ্ছে এক নম্বরে গেছে পাসপোর্টের বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে পর্তুগাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। একটা ফর্ম আছে ভিসা অ্যাপ্লিকেশনে, যেখানে আপনাকে আপনার নাম, ঠিকানা, বায়োডাটা, সম্পূর্ণ ফ্যামিলি ডিটেলস সব কিছু লিখতে হয়। এটাকে বলা হয় ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে ডাউনলোড করে প্রিন্ট আউট দিয়ে আপনাকে পূরণ করতে হবে, অথবা আপনি পূরণ করে প্রিন্ট দিয়ে সিগনেচার দিয়ে আবার মানে জমা দিতে পারবেন, দুইভাবেই করা যায়। তারপর হচ্ছে যাই ফটোর মধ্যে কিছু তাদের রিকোয়ারমেন্টস আছে, যেমন আপনাকে বলা হয়েছে টু রিসেন্ট ফটো সাইজ ফটোগ্রাফ উইথ ম্যাটার অর স্মেল এটা ম্যাট অ্যান্ড ফিনিশ। মানে এখানে বলা হচ্ছে যে আপনাকে মানে রিসেন্টলি মানে যত জমা দেওয়ার কিছুদিন আগেই একটা ছবি তুলে নেবেন, এবং ছবিতে যে পেজটা আছে পেজটা যেন আপনাকে 60 থেকে 80% দেখা যায়, এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে। এবং এখানে হাইট উইটের একটা ব্যাপার স্যাপার আছে। হাইটের যে সাইজটা হচ্ছে যাই প্রথম হচ্ছে উইটের সাইজটা হচ্ছে যাই 35 মিলিমিটার, এবং হাইটের সাইজটা হচ্ছে যাই 44 মিলিমিটার। তারপর হচ্ছে যাই এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ফটোগ্রাফ শুড বি নট মোর দ্যান 3 months ওল্ড, মানে ফটো যেই আপনি ছবিটা তুলবেন এটা যেন 3 মাসের আগের ছবি না হয়, 3 মাসের ভিতরের ছবি হতে হবে, যাতে আপনার পেজের সাথে আপনার ফটোর ছবিটা মিলে। যদি আপনার ছবিতে দাড়ি থাকে তাহলে আপনাকে এম্বাসিতে ফেস করার সময় দাড়ি নিয়ে যেতে হবে। যদি দাড়ি না থাকে, আপনি এম্বাসি ফেস করার সময় দাড়ি নিয়ে গেছেন, তাহলে আপনাকে দাড়িগুলো কেটে ফেলতে হবে। সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি ছবিতে মোজ থাকে, ওই পেস করার সময় আপনাকে মোজ নিয়ে যেতে হবে। এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ, এগুলা খেয়াল রেখে যাইবেন। তারপর হচ্ছে কভার লেটার ফ্রম অ্যাপ্লিকেশন নেম, ডেজিগনেশন, পাসপোর্ট নাম্বার। আর এখানে বিষয় হচ্ছে যে আপনি একটা কভার লেটার লিখবেন। কভার লেটারটা হচ্ছে কীরকম, আপনি কোন পারপাসে আপনি পর্তুগাল যেতে চান। কেউ যেতে চায় মনে করেন যে কেউ যেতে চায় এই ট্যুরিস্ট ভিসায়, কেউ যেতে চায় ভিজিট ভিসায়, কেউ বিজনেস, কেউ ফ্যামিলি, এমন অনেকভাবে আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার যে রিজনটা আছে সেই রিজনটা আপনাকে সেই কভার লেটারে বলে দিতে হবে যে ভাই আমি অমুক, আমার পাসপোর্ট নাম্বার এটা, তারপরে আমার ন্যাশনালিটি এটা, আমি বিভিন্ন দেশে ট্যুর করতে পছন্দ করি, সেই হিসেবে আমি এখন পর্তুগাল যেতে চাই, এবং পর্তুগালের এই জায়গাগুলো আমি দেখব, এই হোটেলে থাকবো, জাস্ট এই লেটারগুলো আর কি। তারপরেরটা হচ্ছে যাই ইনভিটেশন লেটার। যদি মনে করেন যে আপনার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, এনিওয়ান যে পর্তুগালে থাকে, সে এখন আপনাকে ইনভাইট করছে আপনাকে এখন পর্তুগালে যাওয়ার জন্য, ঘোরার জন্য। ইনভিটেশন লেটার সেক্ষেত্রে যদি থাকে আর কি, তাহলে ইনভিটেশন লেটারটা আবার অনেক উপকার। তো যদি থাকে তাহলে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক পসিবিলিটি বেড়ে যায়। তারপর হচ্ছে ফরওয়ার্ডিং লেটারে আপনার মনে করেন যে এনওসি ফ্রম অ্যাপ্লিকেশন, কোম্পানি অথরাইজেশন লেটার, স্টেটমেন্ট, অরিজিনাল,
এখানে বলা হয়েছে যে ফরওয়ার্ডিং লেটার যেটা আছে সেটাতে আপনার নাম, ডেজিগনেশন, তারপরে পাসপোর্ট, ওই যে আগের গুলার মতো, যে এখানে শুধু একটাই ডিফারেন্স থাকবে, যদি আপনি চাকরি করেন তাহলে আপনার কোম্পানি প্রদত্ত যে আপনি এখন পর্তুগাল যেতে চান সেই হিসেবে কোম্পানি আপনাকে পর্তুগালে যাওয়ার একটা অনুমতি দিবে। এই অনুমতির হিসেবে কোম্পানি থেকে একটা ফরওয়ার্ডিং লেটার আপনাকে জোগাড় করতে হবে। অথবা আপনি যদি প্রথমে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ভিসা রিকোয়ারমেন্ট লেটার, দ্য এডুকেশন ইনস্টিটিউট অর স্টুডেন্ট কার্ড। আর মানে হচ্ছে যদি আপনি স্টুডেন্ট হিসেবে যেতে চান তাহলে আপনার যেই এই কলেজ বা ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি থেকে ফরওয়ার্ডিং লেটারটা নিতে হবে। তারপরে হচ্ছে প্রুফ অফ অকুপেশন, মানে আপনার যেই কর্ম করেন, সাপোজ কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, যেই আবার যেই যেই কাজই করে সেই কাজের যে একটা প্রমাণপত্র আছে, যেমন যারা চাকরি করে তাদের অবশ্যই কোম্পানি থেকে একটা কার্ড দেয় বা তাদের কোম্পানির একটা প্রুফ আছে, কোম্পানিকে সেটা যদি চায় তাহলে সেটা দিতে হয়। এখানে এই যে লেখা আছে company registration certificate, original authorized English transfer and photocopy of the original if the application is a first time travel or period। মানে হচ্ছে যে আপনি যদি কোম্পানিতে চাকরি করেন তাহলে আপনার একটা সার্টিফিকেট দেবে যে আপনি চাকরি করেন। আর এরপরে বিতে হচ্ছে যে অফিসিয়াল আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড। আপনার সেই অফিসের যদি কোনো আইডি কার্ড থেকে থাকে তাহলে সেই আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড আপনাকে দেখাতে হবে। আর তৃতীয় নম্বর হচ্ছে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে কিন্তু আরেকটা বিষয় আছে, সে বিষয়টা পরবর্তী যে বিজনেস ভিসা আছে সে বিষয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। আরও কয়েকটা ক্যাটাগরিতে আমরা এই পর্তুগালের ভিসাগুলো আলোচনা করব স্টেপ বাই স্টেপ, একদম স্পেসিফিকলি। এখন সবার জন্য বলে দিয়েছি। এখানে যে দেখেন আমরা যেমন পরবর্তীতে এখন অল টাইপের ভিসা, যে অল টাইপের ভিসা যে সেটা আমরা কাজ করতেছি। পরবর্তীতে আমরা করব বিজনেস ভিসা, তারপরে অফিসিয়াল, ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা। এই ভিসাগুলো নিয়ে আমরা স্পেসিফিকভাবে ভিডিও বানাবো ধাপে ধাপে, সেজন্য আপনারাও পরবর্তী ভিডিওগুলো দেখবেন। যার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং এবার আসে যে আপনাদের ফিনান্সিয়াল যে বিষয় আছে, কোম্পানি অর পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট ফর 6 months ম্যান্ডেটরি, দ্য ব্যাংকস নেম, ব্যাংকস ফোন নাম্বার ক্লিয়ারলি। এখানে বলা আছে যদি আপনি ফিনান্সিয়াল যে সার্টিফিকেটগুলো দিতে চান তাহলে আপনাকে যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির একটা মানে সোজা কথা আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেই ব্যাংক স্টেটমেন্টটা আপনাকে দিতে হবে। এবার আপনার এটা আপনি বেতনে ঢুকান নইলে পার্সোনাল যে আছে, সাপোজ তো চাকরি করলে তো অবশ্যই বেতনই থাকবে, এবং যদি আপনার পার্সোনাল কোনো ডিপোজিট বা কিছুই থাকে ওই অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টের ডিটেলসগুলো দিতে হবে। তারপরে মিনিমাম এটাতে 6 মাস দিতে হবে। তারপরে কোন ব্যাংকে করছেন সেই ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের নাম, তারপরে হচ্ছে যে আপনার ব্যাংকের ফোন নাম্বার, এই বিষয়গুলো আপনাকে দিতে হবে। তারপরে স্যালারি স্লিপ, আপনাকে যে স্যালারি দেয় কোম্পানি সেই স্যালারির যে স্লিপ আছে বা ব্যাংকে থেকে একটা ডকুমেন্ট, যদি এখন কোম্পানিরা বাংলাদেশের বেশিরভাগ কোম্পানির একটা স্যালারিগুলো ব্যাংকে দিয়ে দেয় এবং এটার মেনশন করে দেয় ব্যাংকে কোনো টাকা ঢুকলে যে এটা স্যালারি, সেই হিসেবে ব্যাংক থেকে এটা সরাসরি দিয়ে দেয়, এটা কোনো ব্যাপার না। তারপরে হচ্ছে যে টিকিট এবং হোটেল রিজার্ভেশন, আপনি যে যাবেন, সাপোজ মনে করেন যে আপনি এখন টুরিস্টে যাবেন, তো সেখানে তো আপনার যেই
জিনিসগুলো আছে সেখানে তো আপনি বাংলাদেশে যেমন আপনি সিটাং থেকে যদি ঢাকা যান তাহলে আপনাকে যদি কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকে তাহলে আপনাকে থাকতে হবে কোথায়, বাসায়। কিন্তু ওই দেশে আপনার এমন সিস্টেম নেই, আপনি বাইরের থেকে কোথাও কোনো লোক গেলে কারো বাসায় থাকতে পারবেন না, আপনাকে হোটেলে থাকতে হবে। সেজন্য আপনাকে এই দেশ থেকে একটা হোটেলের রিজার্ভেশন মানে হোটেল বুক করতে হবে, যে হোটেল আছে, এবং আপনি যে ফ্লাইটে যাবেন সেই ফ্লাইটের অগ্রিম একটা টিকিট কেটে নিতে হবে যখন আপনি জমা দিতে যাবেন। এটা সমস্যা না, এটা আসলে করা যায়। পরবর্তীতে যদি কোনো অ্যাক্সিডেন্টলি কারো ভিসা না হয় তাহলে ওই জিনিসগুলো আসলে বাদ দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। তো যদি সব ডকুমেন্টস ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা মানে ইজিলিভাবে যেতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তো আপনি যদি টিকিট বুক করেন বা হোটেল বুক করেন মানে অল ডকুমেন্টস আপনার ঠিক আছে, তাহলে আপনি ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে, তারপরে আপনি সহজে যেতে পারবেন। তারপরে আর একটা বিষয় হচ্ছে যাই, এবার চলুন খরচ কত আসে, খরচের বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেই। এই বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করছি, সেই বিষয়গুলো আসলে বাংলাদেশের যে পর্তুগালের যে এম্বাসি আছে সেই এম্বাসি থেকে এই রিকোয়ারমেন্টগুলো দেওয়া, সেগুলোই আমি আপনাদেরকে বলছি। এখানে দেখেন, এখানে এটা বাংলাতে দেওয়া আছে, পর্তুগাল ভিসা ফি 5,800 টাকা, ঠিক আছে। 5,800 টাকা হচ্ছে যে আপনার ভিসা ফিটা দিতে হবে যখন আপনি এম্বাসিতে যাবেন। তারপরের বিষয় হচ্ছে যে আরেকটা বিষয়, প্রসেসিং টাইম। যদি আপনি ট্যুরিস্ট বা কিছু হয়ে থাকেন, যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেই প্রসেসিং টাইম এখানে দেওয়া আছে 10 থেকে 15 দিন ওয়ার্ক ডে, মানে অফিস খোলা 10 থেকে 15 দিনের মধ্যে আপনার ভিসাটা হয়ে যাবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে ভিসা কনসালেশন ফ্রি, 15% VAT is applicant on visiting service। এখানে একটা সার্ভিস আছে, সেই সার্ভিস যদি আপনি নিতে চান তাহলে আপনাকে বাংলা টাকায় 10,000 টাকা ফি দিতে হবে। সেই জন্য সাপোজ মনে করেন যে এখানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে যে মনে করেন যে আমি আপনাকে যে ডকুমেন্টসগুলো বলছি, এখন আপনি এই ডকুমেন্টসগুলো আপনি জোগাড় করতে পারছেন না, তাহলে আপনি কিভাবে করবেন? এখন আপনি একটা লয়ার অ্যাপয়েন্টমেন্ট করবেন, লয়ার আপনার সকল ডকুমেন্টসগুলো কোথায় কিভাবে পাওয়া যায় সেই বিষয়গুলো আসলে আপনাকে জানিয়ে দিবে। সেজন্যই এই যে $100 আছে, সেই $100 দিয়ে তাদেরকে যদি অ্যাপয়েন্টমেন্ট করেন তাহলে তারা ওই ডকুমেন্টগুলো সব আপনাকে সার্বিকভাবে হেল্প করে দিবে। তারপরে চলুন আমরা যে পর্তুগালের যে ভিসা সেন্টার আছে সেটা কোথায় আছে সেটা আপনাদেরকে বলে দেই। এই যে বিএফএস পর্তুগাল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, নং 1526 ব্লক ই, সেকেন্ড ফ্লোর, ইন্টারন্যাশনাল ট্রেড টাওয়ার, এটা নুরা ফ্লেয়ার, দিল্লি। দিল্লিতে এই আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যেতে হবে। তাদের এখানে ফোন নাম্বার আছে এম্বাসির, তারপরে ইমেল আছে, ইমেল করেও জানতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর কি আছে একটু দেখি নেই। আচ্ছা, আপাতত এই ডিটেলসগুলো আছে। যদি এরপরও আপনাদের কিছু জানা থাকে তাহলে আমাকে জানাবেন, তাহলে আমি আরও ডিটেলস ভাবে জানিয়ে দেব, এবং পরবর্তীতে আমি আপনাদেরকে আরও জানিয়ে দেব যে আপনারা স্টেপ বাই স্টেপ যেই জিনিসগুলো আছে, সাপোজ ওই যে ক্যাটাগরিগুলো আছে, ফ্যামিলি ভিসা, তারপরে ট্যুরিস্ট, বিজনেস, এগুলো আমি স্পেসিফিকভাবে পরবর্তী ভিডিওগুলো করব। সেই ভিডিওগুলোর সাথে থাকার জন্য আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করি আপনাদের ভিডিওগুলো হেল্পফুল হয়েছে। যদি কিছু না বুঝতে পারেন আমি আবারও বলছি, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করব এবং বাকি বুঝিয়ে দেব।
ঠিক আছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এই ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।